হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ বাই এমকেআর। বাস্তব সংখ্যার চতুর্থ পর্বে এখন আমরা কোষে দেখি 1.3 এর সমস্যাগুলির সমাধান করব। আমরা জানি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, তাদের মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বারস বলা হয়। অর্থাৎ পি ইজ টু কিউ এই রেশিওতে প্রকাশ করা যায় যে সকল নাম্বারসকে, সেই সকল নাম্বারসগুলোই হলো রেশিওনাল নাম্বারস। আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ যায় না, 0 দিয়ে ভাগ অসংজ্ঞাত। সুতরাং এক্ষেত্রে পিকে কিউ দিয়ে ভাগ করা হয়েছে, তাই কিউ নট ইকুয়াল 0। যেহেতু পি পূর্ণ সংখ্যাটিকে কিউ পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, সুতরাং দশমিকে প্রকাশ কিরূপ হবে তা নির্ভর করছে এই কিউ এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণের উপর। ধরি একটি মূলদ সংখ্যা x/2, অর্থাৎ x একটি পূর্ণ সংখ্যা, x/2 তাহলে একটি মূলদ সংখ্যা। সমতুল্য ভগ্নাংশ আমরা 5x/10 লিখতে পারি, অর্থাৎ এই ভগ্নাংশটির লব ও হর উভয়কে আমরা 5 দিয়ে গুণ করেছি। কোনো পূর্ণ সংখ্যার 5 গুণ আসলে একটি পূর্ণ সংখ্যা। কোনো পূর্ণ সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা খুবই সহজ, আমরা জানি দশমিক এক অঙ্ক বাম দিকে সরাতে হবে। আবার y একটি পূর্ণ সংখ্যা হলে y/5 এই যে মূলদ সংখ্যাটি, এই সংখ্যাটির সমতুল্য ভগ্নাংশ আমরা 2y/10 লিখতে পারি, অর্থাৎ এই ভগ্নাংশটির লব ও হর উভয়কে আমরা 2 দিয়ে গুণ করেছি। যেহেতু y একটি পূর্ণ সংখ্যা, সুতরাং তার দ্বিগুণ একটি পূর্ণ সংখ্যা। তাহলে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা 10 দিয়ে খুব সহজে ভাগ করতে পারি, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশিত কোনো মূলদ সংখ্যার হরে যদি 2 বা 5 এই মৌলিক উৎপাদক থাকে, আমরা সহজে দশমিকে বিস্তার করতে পারি। অর্থাৎ পি বাই কিউ আকারে মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাব যদি কিউ এর মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 এবং 5 থাকে। 2 এবং 5 ভিন্ন অন্য কোনো মৌলিক উৎপাদক থাকলে ভগ্নাংশটির দশমিকে বিস্তার অসীম হবে। অর্থাৎ ভাগ না করে কোনো ভগ্নাংশের হরকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারি ভগ্নাংশটির দশমিকে বিস্তার অসীম হবে না সসীম হবে। একের দাগের সমস্যাগুলো লক্ষ্য করো। ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। এখানে 5টি ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এই 5টি ভগ্নাংশের দশমিকে বিস্তার সসীম হবে কি না আমরা সিদ্ধান্ত নেব। প্রতিটি ভগ্নাংশ আসলে পি বাই কিউ আকারে প্রকাশিত। ভগ্নাংশ মানেই তো লব আর হর আছে। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমটির ক্ষেত্রে 80, দ্বিতীয়টির ক্ষেত্রে 24, তৃতীয়টির ক্ষেত্রে 12, চতুর্থটির ক্ষেত্রে 125 এবং পঞ্চমটির ক্ষেত্রে 35 হরের এই সংখ্যাগুলিকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। মৌলিক উৎপাদকে 2 এবং 5 ছাড়া যদি অন্য কোনো মৌলিক উৎপাদক থাকে, অর্থাৎ 3, 7, 11 এই ধরনের কোনো যদি মৌলিক উৎপাদক থেকে থাকে 2 এবং 5 ছাড়া, সেক্ষেত্রে আমরা ভগ্নাংশটির দশমিকে বিস্তার অসীম বলে ধরে নেব। এবং 2 এবং 5 ভিন্ন যদি অন্য কোনো মৌলিক উৎপাদক না থাকে, সেক্ষেত্রে দশমিকে বিস্তার সসীম বলে ধরে নেব। প্রথমের ভগ্নাংশটি হলো 17 80। 17 80 এর হর 80, তাহলে 80কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এককের অঙ্ক 0, সুতরাং জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিলাম 40, একইভাবে 2 দিয়ে ভাগ দিলাম 20, একইভাবে 2 দিয়ে ভাগ দিলাম 10, একইভাবে 2 দিয়ে ভাগ দিলাম 5। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 80 সমান 2 × 2 × 2 × 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 × 5। তাহলে 80 এর মৌলিক উৎপাদক 2 ও 5। যেহেতু মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 ও 5, অতএব 17 80 এর দশমিকে বিস্তার
সসীম। অর্থাৎ 2 এবং 5 ভিন্ন যদি অন্য কোনো মৌলিক উৎপাদক থাকতো সেক্ষেত্রে আমরা অসীম সিদ্ধান্ত নিতাম। যেহেতু শুধুমাত্র 2 এবং 5 এই দুটি সংখ্যা মৌলিক উৎপাদকে আছে, তাই আমরা 17 আর 80 এর দশমিকে বিস্তার সসীম বলে সিদ্ধান্ত নেব। দ্বিতীয় ভগ্নাংশটি 13 × 24। 13 × 24 হর 24। আমরা 24কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। মৌলিক উৎপাদক 2 এবং 3-এ বিশ্লেষণ করা যাচ্ছে, অর্থাৎ 24-এর 2 ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক 3 আছে। অতএব 13 × 24-এর দশমিকে বিস্তার অসীম হবে, কারণ আমরা জানি 2 এবং 5 ছাড়া যদি অন্য কোনো মৌলিক উৎপাদক থাকে সেক্ষেত্রে ভগ্নাংশের দশমিকে বিস্তার অসীম হয়। তাই 13 × 24 ভগ্নাংশটির দশমিকে বিস্তার অসীম হবে। একইভাবে 3-এর এই ভগ্নাংশটি হলো 17 × 12। তাহলে 17 × 12 এর হরে আছে 12। 12কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পাচ্ছি? 2a² × 3। 12 = 2a² × 3। তাহলে 12 এর 2 ছাড়াও অপর একটি মৌলিক উৎপাদক 3 আছে। অতএব 17 × 12 এর দশমিকে বিস্তার এক্ষেত্রেও অসীম হবে। তৃতীয় ভগ্নাংশটি হলো 16 × 125। 16 × 125 এর হর 125। আমরা 125কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এককের অঙ্ক 5, সুতরাং 5 দিয়ে ভাগ যাবে। 5 × 2 10, 2 5, 2 10 5, 5 5 25। একইভাবে আবার 5 দিয়ে ভাগ দিলে 5, 5 × 5 25, অর্থাৎ 125 = 5-এর কিউব। যেহেতু 125-এর 5 ছাড়া অপর কোনো মৌলিক উৎপাদক নেই, অতএব 16 × 125-এর দশমিকে বিস্তার তাহলে সসীম হবে। অর্থাৎ আমরা কেবলমাত্র হরের মৌলিক উৎপাদককে বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছি ভগ্নাংশটি দশমিকে বিস্তার সসীম হবে না অসীম হবে। পঞ্চম ভগ্নাংশটি হলো 4 × 35। 4 × 35-এর হর 35। আমরা 35কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই 5 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ 35 = 5 × 7। 35-এর মৌলিক উৎপাদক 5 ছাড়াও 7 আছে। অতএব 4 × 35-এর দশমিকে বিস্তার অসীম হবে, কারণ আমরা জানি 2 এবং 5 ছাড়া যদি অন্য কোনো মৌলিক সংখ্যা থাকে এই উৎপাদক বিশ্লেষণে এক্ষেত্রে 7 আছে। অতএব 4 × 35 ভগ্নাংশটির দশমিকে বিস্তার অসীম হবে। এরপর 2-এর দাগের সমস্যাগুলো লক্ষ্য করো। নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কী ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। দশমিকে বিস্তার করে সিদ্ধান্ত নেব কী ধরনের দশমিকে বিস্তার। আমরা দশমিকে বিস্তার না করে শুধুমাত্র এই হরের মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারতাম দশমিকে বিস্তার সসীম হবে না অসীম হবে। প্রথমটির ক্ষেত্রে 11, অর্থাৎ অসীম হবে। 8 2-এর কিউব, সেক্ষেত্রে সসীম হবে। 13 অসীম হবে, এক্ষেত্রে 8 2-এর কিউব, সুতরাং সসীম হবে। 11 অসীম হবে। 25 5-এর², তার মানে মৌলিক উৎপাদক কেবলমাত্র 5, সুতরাং সসীম হবে। কিন্তু ভাগ না করে সিদ্ধান্ত নয়, এবার আমরা ভাগ করে সিদ্ধান্ত নেব। তাহলে প্রথমের ভগ্নাংশটি হলো 1-এর 11। 1-এর 11, তাহলে আমরা 1কে 11 দিয়ে ভাগ করব। দশমিক একটা শূন্য দিলাম। 10কে 11 দিয়ে ভাগ যাচ্ছে না, ভাবতে পারি 11 0 0, অর্থাৎ পরের অঙ্কটা নিলাম আরেকটা শূন্য। 11 × 9 = 99। তাহলে এক্ষেত্রে 1। একইভাবে পরের আরেকটা শূন্য নামালাম, ভাগ যাচ্ছে না, তাই এক্ষেত্রে আরও একটা শূন্য দিয়ে শূন্য দিলাম, অর্থাৎ 11 0 0 এরকম লিখতে পারি। একইভাবে
11 গুণ 9 সমান 99। তাহলে 0909 এইবার বারংবার পাওয়া যাচ্ছে, অর্থাৎ 1/11 আসলে 0. আমরা এখানে একটা 0 বসাবো যাতে দশমিকটা ভালোভাবে বোঝা যায়। 0.0909 বারবার হচ্ছে ডট ডট ডট, অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব 0.09, এই 09 এই দুটি অঙ্ক পুনরায় আসছে, বারংবার আসছে, অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে, তাই পৌনঃপৌনিক চিহ্ন ব্যবহার করব। অতএব 1/11 এর দশমিকে বিস্তার অসীম। একইভাবে আমরা 5/8 এই ভগ্নাংশটিকে 5/8, তাহলে 5কে 8 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে একটা শূন্য বসালাম, তারপর দশমিক বসাবো, বোঝা যাবে ভালো। তাহলে পরের অঙ্ক অর্থাৎ 0 নিলাম। একইভাবে 8 6 48 বসালাম, 50 থেকে 48 বাদ দিলে 2, দশমিক আছে, পরের শূন্যটি বসালাম, কারণ আমরা জানি দশমিক চিহ্নের পরে এদিকে অসংখ্য শূন্য বসানো যায়। পরের একটি শূন্য নামালাম, তাহলে 8 গুণ 2 16 হলো। একইভাবে 20 থেকে 16 বাদ দিলে এক্ষেত্রে 4, পরের শূন্য নামালাম, 8 5 40, অর্থাৎ ভাগশেষ এক্ষেত্রে 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 5/8 ইকুয়ালস 0.625। অতএব 5/8 এর দশমিকে বিস্তার তাহলে সসীম। তৃতীয় ভগ্নাংশটি হলো 3/13, তাহলে 3কে আমরা 13 দিয়ে ভাগ করব। একইভাবে আমরা 0 একটা বসালাম, দশমিক এখানকার একটা শূন্য নিলাম, তাহলে 3 গুণ 2 6, অর্থাৎ 13 দুগুণে 26, 4, পরের আরেকটা শূন্য নামালাম, 13 3 39, 1, দশমিকের আর পরের আরেকটা শূন্য নামালাম, কিন্তু 10কে তো 13 দিয়ে ভাগ যায় না, তাই 13 0 0 এভাবে লিখতে পারি আমরা। পরের আরেকটা শূন্য নামালাম, শূন্য দেওয়ার পরে পরের আরেকটা শূন্য নামালাম, তাহলে 13 7 আমরা জানি 13 7 91, তাহলে 100 থেকে 91 বাদ দিলে 9, পরের আরেকটা শূন্য নামালাম, আবার 13 7 91 বেশি হয়ে যাচ্ছে, তাই 13 6 78, তাহলে 2 1 12 হলো। দশমিক আছে, একটা শূন্য দিলাম, এরপরে 13 লং 13 গুণ 9, অর্থাৎ 117, 130 থেকে 13 কম 117, তাহলে এক্ষেত্রে হলো 3, দশমিক আছে আরেকটা শূন্য দিলাম, 13 গুণ 2 26, অর্থাৎ এক্ষেত্রে হলো 4। লক্ষ্য করো একইভাবে 4-এর পাশে আরেকটা শূন্য নামানো যাবে, অর্থাৎ একইভাবে এই 2-এর পরে 3, 3-এর পরে 0, তারপরে 7, তারপরে 6, তারপরে 9, পুনরায় আবার 2, অর্থাৎ এই অঙ্কগুলো পুনরায় ঘুরে আসবে। অর্থাৎ আমরা 3/13 ইকুয়ালস লিখতে পারি 0.2307692 ডট ডট ডট, অসীম সংখ্যক। ইকুয়ালস লিখতে পারি 0.2307692, তাহলে আবার 2, অর্থাৎ 2 থেকে 9 পুনরায় ঘুরে আসবে, তাই 2 এবং 9 এই দুটি অঙ্কের উপর আমরা পৌনঃপৌনিক চিহ্ন দেব। অতএব 3/13 এর দশমিকে বিস্তার অসীম হবে। চতুর্থ ভগ্নাংশটি হলো 3/1/8, একটি মিশ্র ভগ্নাংশ। আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে
3 যোগ 1 8 অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ পৃথকভাবে লিখতে পারি, অথবা একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে পারি। 8 গুণ 3 24 যোগ 1 অর্থাৎ 25-এর 8। তাহলে 25কে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 গুণ 3 24, 25 থেকে 24 বাদ দিলে 1, 25-এর পরে এখানে দশমিক আছে, তাহলে আমরা এখানে দশমিক বসালাম এবং পরে দশমিকের পরের একটা শূন্য বসালাম। 8 গুণ 1 8, 2 দশমিক আছে শূন্য দিলাম। 8 গুণ 2 16, 4 পরের আরেকটা শূন্য নামালাম। 8 5 40। এইভাবে আমরা 25কে 8 দিয়ে ভাগ করে পেলাম 3.125। অতএব 3 পূর্ণ 1 8 এর সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। এরপর 5-এর সমস্যাটি লক্ষ্য করো। 2-এর 11, তাহলে 2-এর 11 অর্থাৎ 2কে 11 দিয়ে ভাগ করতে হবে। 2 ভাগ 11, তাহলে এখানটা শূন্য বসিয়ে দিতে পারি আমরা দশমিকটা স্পষ্টভাবে বোঝানোর জন্য, অথবা 11 গুণ 0 সমান 0 এরকম ভাবতে পারি। দশমিক দিলাম, পরের দশমিকের পরের শূন্যটা নিলাম, তাহলে 11 1 11, 20 থেকে 11 বাদ দিলে 9, পরের আরেকটা শূন্য নামালাম। 11 গুণ 8 88, 2 আরেকটা শূন্য নামালাম। একইভাবে 11 1 11, স্পষ্টই বোঝা যাচ্ছে। একইভাবে 9 পরের শূন্য, 11 আসতে আবার 88, অর্থাৎ এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা লিখতে পারি 2-এর 11 সমান 0.1818 ... অর্থাৎ 0.18 1 আর 8 পুনরায় ঘুরে আসতেছে। সুতরাং 1 এবং 8 এই দুটি অঙ্কের উপর আমরা পৌনঃপুনিক চিহ্নর ব্যবহার করব। অতএব 2-এর 11 এর অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। 2-এর দাগের শেষের ভগ্নাংশটি হলো 7-এর 25। 7-এর 25, তাহলে 7কে 25 দিয়ে আমরা ভাগ করব। একটা 0 দিলাম বোঝার সুবিধার্থে, দশমিক পরের শূন্যটা বসালাম। তাহলে 25 গুণ 2 50, বিয়োগ করলে 20, দশমিকের পরের আরেকটা শূন্য বসালাম 0। 25 গুণ 8 সমান 200, অর্থাৎ 7-এর 25 সমান 0.28। অতএব 7-এর 25 এর সসীম সংখ্যক বা সসীম দশমিকে বিস্তার পাওয়া যাবে। সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। এইভাবে আমরা 7-এর 25কে ভাগ না করি, অর্থাৎ 7কে 25 দিয়ে ভাগ না করে 7-এর 25 সমান, আমরা জানি 25 গুণ 4 100, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ হরে 100 লবে হবে। তাহলে 25 গুণ 4 যদি 100 হয়, 7 গুণ 4 28, অর্থাৎ 28-এর 100 লিখে ফেলতাম। 28কে 100 দিয়ে ভাগ, কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করা মানে দশমিক 2 অঙ্ক বামের দিকে সরে যাবে। 28 মানে কত? 28 দশমিক এখানে আছে, তাহলে 2 ঘর সরে ঘরে হবে এইখানে, অর্থাৎ 0.28। সহজে সিদ্ধান্ত নেওয়া যেত। 3-এর দাগের এই সমস্যাগুলো আমরা ভালোভাবে বুঝে নেব, ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সমাধানে এগুলো কাজে লাগবে। নিচের প্রতিটি সংখ্যা p/q আকার প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। প্রথমে সমস্যা আছে 0.2
পৌনঃপৌনিক। যদি 0.3 থাকতো, 0.3 হলে আমরা লিখতাম 3/10, অর্থাৎ দশমিকের পরে একটি অঙ্ক, তাই একটি শূন্য। কিন্তু এখানে আছে 0.3 পৌনঃপৌনিক চিহ্ন আছে, তাই 3/10 না লিখে 3/9 লিখতে হবে। অর্থাৎ দশমিকের পরে যটি অঙ্কের উপর পৌনঃপৌনিক চিহ্ন আছে তটি 9 বসাতে হবে। অর্থাৎ এক্ষেত্রে হবে 3/9 সমান, লঘিষ্ঠ করে ফেলি, লব ও হরকে 3 দিয়ে ভাগ যাবে, 1/3। তাহলে 3-এর দাগের প্রথমের অঙ্কটি 0.3 পৌনঃপৌনিক সমান হবে 1/3। এরপর আছে 1.3 পৌনঃপৌনিক। এটাকে আমরা পৃথকভাবে করে নিতে পারি, অর্থাৎ 1 প্লাস 0.3 পৌনঃপৌনিক। তাহলে পৃথক করে নিলে 1 প্লাস, এটা তো আমরা পেয়ে গেছি আগে, এটা আসলে 3/9, আসলে 1/3। তাহলে আমরা এটাকে সরাসরি 1/1/3 লিখতে পারি, যেহেতু 1 + 1/3 আছে। অথবা লসাগু 3 করে 3 + 1 4/3। একইভাবে আমরা 4/3 সিদ্ধান্ত নেব। 1.3 পৌনঃপৌনিককে 1 প্লাস 0.3 পৌনঃপৌনিকে হয় পৃথক না করে যদি সরাসরি করতাম, 1.3 পৌনঃপৌনিক ইকুয়ালস 13 মাইনাস 1, অর্থাৎ পৌনঃপৌনিক বাদে এই যে অঙ্কটি আছে এখানে 1, সেটা বাদ দিতে হবে, পুরোটা লিখে ডিভাইডেড বাই, আমরা এর আগেই শিখেছি পৌনঃপৌনিক চিহ্ন আছে একটি অঙ্কের মাথায়, সুতরাং একটি 9 বসাতে হবে। অর্থাৎ লবে হবে 12 আর হরে 9, লঘিষ্ঠ করলে লব ও হরকে 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 4/3। এইভাবে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। এরপরে 3-এর ভগ্নাংশটি লক্ষ্য করো, 0.544 এখানে পৌনঃপৌনিক, 4-এর মাথায় এখানে পৌনঃপৌনিক চিহ্ন আছে। অর্থাৎ প্রথমে আমরা 54 লিখে নেব। যেহেতু কেবলমাত্র 4 এই অঙ্কের ওপর পৌনঃপৌনিক চিহ্ন আছে, তাহলে 5 এখানে বাদ দিতে হবে, ডিভাইডেড বাই, তাহলে একটি অঙ্কের মাথায় পৌনঃপৌনিক চিহ্ন আছে, একটি 9 হলো। দশমিকের পরে একটি অঙ্ক আছে যার মাথায় পৌনঃপৌনিক চিহ্ন নাই, তাহলে একটি অঙ্ক ফাঁকা আছে, একটি শূন্য বসাতে হবে। এটাই হলো নিয়ম। ইকুয়ালস 49/90, যেটি p/q আকারে প্রকাশিত। চতুর্থ ভগ্নাংশটি হলো 0.34 পৌনঃপৌনিক। তাহলে 34 প্রথমে লবে লিখলাম, হরে কি লিখব? এখানে পৌনঃপৌনিক চিহ্ন দুটি অঙ্কের উপর আছে, অর্থাৎ দুটি 9 লিখতে হবে। 34/99 লঘিষ্ঠ করা সম্ভব নয়, তাহলে p/q আকারে প্রকাশিত ভগ্নাংশটি হবে 34/99। এরপরে 5-এর ভগ্নাংশটি আছে 3.14 পৌনঃপৌনিক। তাহলে আমরা এটাকে পৃথকভাবে 3 প্লাস 0.14 পৌনঃপৌনিক ভাবে প্রকাশ করতে পারি, অথবা সরাসরি লিখে নিই 314। সেক্ষেত্রে বাদ দিতে হবে 314, এক্ষেত্রে পৌনঃপৌনিক চিহ্নের বাইরে আছে 3, তাহলে 3 বাদ দিতে হবে, ডিভাইডেড বাই, পৌনঃপৌনিক চিহ্ন দুটি অঙ্কের উপর আছে, তাই দুটা 9 লিখতে হবে। তাহলে লবের হিসাবটা করে ফেলি, 314 বিয়োগ 3 অর্থাৎ 311/99। লঘিষ্ঠ করা সম্ভব নয়, তাই এটাই থাকবে। এই ভগ্নাংশ, এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র আকারে আমরা পরিণত করব না, কারণ p/q আকারে প্রকাশ করতে বলা হয়েছে, তাই এভাবেই থাকবে। ষষ্ঠ সমস্যাটা কি আছে? 0.177 এর মাথায় এখানে পৌনঃপৌনিক চিহ্ন আছে। তাহলে প্রথমে আমরা 17 লিখে নেব। দশমিকের পরে 1 আছে যার মাথায় পৌনঃপৌনিক চিহ্ন নেই, তাহলে 1 বাদ দিতে হবে, ডিভাইডেড বাই একটি অঙ্ক 7 যার মাথায় পৌনঃপৌনিক চিহ্ন আছে, তাই একটি 9 লিখতে হবে। দশমিকের পরে একটি অঙ্ক আছে যার মাথায় পৌনঃপৌনিক চিহ্ন নেই, তাহলে একটি শূন্য বসাতে হবে। অর্থাৎ লবে হবে 17 বিয়োগ 1 সমান 16 এবং হরে হলো 90, উভয়ই জোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে ভাগ যাবে, 8/45।
6 এবং 7-এর সমস্যাটি একই রকমের। এক্ষেত্রে আমরা তাহলে 47 থেকে বাদ দেব এই 4, আর নিচে 9 একটা 0, অর্থাৎ এক্ষেত্রে হলো 43/90। আগেরটাতে লব এবং হর দুটি জোড় সংখ্যা ছিল, তাই 2 দিয়ে ভাগ করেছিলাম। এক্ষেত্রে ভাগ যাচ্ছে না, সুতরাং 43-এর 90 এটাই হবে p/q আকারে প্রকাশিত ভগ্নাংশ। এরপরে 8-এ আছে 0.454 পৌনঃপৌনিক। তাহলে 5 এবং 4 দুটি অঙ্কের উপরই পৌনঃপৌনিক চিহ্ন আছে, সুতরাং 54 বসবে এবং হরে দুটি 9 বসানো হবে। আমরা জানি 54 9 দ্বারা বিভাজ্য, 9 6 54, অর্থাৎ 6 11 গুণ 9 99, অর্থাৎ 6-এর 11। একইভাবে 9-এর দাগে আছে 0.001 পৌনঃপৌনিক চিহ্ন দেওয়া আছে। তাহলে এই দশমিক অঙ্ক তুলে দিলাম, এই পৌনঃপৌনিক বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র 1 লিখলাম। লবে হলো 1, আর হরে এখানে পৌনঃপৌনিক আছে এই 0 থেকে এই 1 পর্যন্ত, অর্থাৎ 3টি অঙ্ক পুনরায় ঘুরে ঘুরে আসছে, সুতরাং 3টি 9 হবে। তাহলে 1/999 এটি হলো p/q আকারে প্রকাশিত ভগ্নাংশ। একইভাবে শেষ সমস্যা 0.16313 পৌনঃপৌনিক। তাহলে আমরা প্রথমে 163 লিখে নেব, ডিভাইডেড বাই, একইভাবে এখানেও 3টা 9 হবে। এবার দেখো লব ও হরকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। 9 9 9 আমরা জানি, সুতরাং 9 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 3 দিয়ে ভাগ যাবে। কিন্তু 163 সংখ্যাটি কি 3 দিয়ে ভাগ যায়? যেহেতু এদের সমষ্টি 3-এর গুণিতক নয়, সুতরাং 3 দিয়ে ভাগ যাবে না। আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে লব ও হরকে ভাগ যাবে না, অর্থাৎ 163/999 এটাই হবে নির্ণীয় ভগ্নাংশ। তাহলে এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে পুরো দশমিক চিহ্ন বাদে এবং পৌনঃপৌনিক চিহ্ন বাদে অঙ্কগুলোকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে ঠিক দশমিক বা পৌনঃপৌনিক চিহ্নের আগে যে অঙ্কগুলো থাকবে সেটা দশমিকের আগে হতে পারে, অথবা পৌনঃপৌনিক চিহ্নের আগে দশমিকের পরে হতে পারে, সেটা বাদ দিতে হবে। যটি অঙ্কের উপর পৌনঃপৌনিক চিহ্ন থাকবে তটি 9 বসাতে হবে। এক্ষেত্রে মনে হচ্ছে যে দুটি অঙ্কের উপর, না, আসলে 3টি অঙ্ক পুনরায় ঘুরে আসছে। যটি অঙ্ক পুনরায় ঘুরে আসে তটি 9 বসাতে হবে। এক্ষেত্রে দেখো একটি অঙ্ক পুনরায় ঘুরে আসে, তাই একটি 9, কিন্তু দশমিকের পরে যেহেতু একটি অঙ্ক আছে তাই একটি 0 বসালাম। অর্থাৎ দশমিকের পরে যটি অঙ্কে পুনরায় ঘুরে আসার সম্ভাবনা নেই, অর্থাৎ যটি অঙ্ক পুনরায় ঘুরে আসছে না, অর্থাৎ পৌনঃপৌনিকের আগে যটি অঙ্ক থাকে তটি 0 বসাতে হয়। 4-এর দাগে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। আমরা জানি অমূলদ সংখ্যাগুলির দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। পাঠ্যপুস্তকে 15 নম্বর পৃষ্ঠার তলার দিকটা লক্ষ্য করো। অমূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাবো, এবং যে সংখ্যার দশমিকে বিস্তার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা সেই সংখ্যা অমূলদ সংখ্যা। তাহলে প্রশ্ন আছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। আসলে 4টি অমূলদ সংখ্যা লিখতে হবে। যেহেতু অমূলদ সংখ্যার দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত, অতএব অসীম ও অনাবৃত্ত সংখ্যার উদাহরণ √2, √3, √5, √7, এইভাবে যে কোনো 4টি সংখ্যা দিলে হবে। আশা করি তোমরা সমস্যাগুলির সমাধান কৌশল বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।